হেই বন্ধুরা, কেমন সবাই? তোমরা ফিলো সেন্সে। আজ আমরা এক্সপ্লেন করছি ড্রাগন বলের পার্ট 33। তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারো। আগের পর্বে আমরা দেখছিলাম অদ্ভুত কেউ একজন ক্রিলেনকে মেরে ফেলেছে। কে মেরে ফেললো ক্রিলেনকে? আজকের পর্বে আমরা সেটাই জানবো। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো আর বেশি কথা না ভেবে চলো শুরু করা যাক আজকে এই পর্বটা। পর্বের শুরুতে আমরা দেখি যে ক্রিলেনকে কেউ মেরে ফেলেছে। গোকু তো এটা বিশ্বাসই করতে পারছিল না। ততক্ষণে বাকিরা এখানে এসে হাজির হলে গোকু জানায় কোনো মনস্টার এসে ওর বন্ধুকে মেরে ফেলেছে। এটা জন্য সবাই শক খেয়ে যায়। কেউ তো বুঝতে পারছিল না এটা কিভাবে হলো। ইয়ামচা বলে কিন্তু কেউ ক্রিলেনকে কেন মারবে? তখনই দেখে অ্যানাউন্সার ওই লোক জেগে ওঠে আর জানায় যে এটা খুব ভয়ঙ্কর ছিল। কে একজন জানালা দিয়ে ঢুকে টুর্নামেন্টের রেজিস্ট্রেশনের খাতা আর আজব দেখতে ওই বলটা নিয়ে গেছে। ইয়ামচা অবাক হয়ে বলে ফাইটারদের নামের তালিকা নিয়ে গেছে। মাস্টার এসে জানতে চায় সে কিছু বলছিল কিনা। অ্যানাউন্সারটা বলে না, ক্রিলেন তাকে আটকাতে গেছিল কিন্তু ও ওই মনস্টারটার সামনে টিকতেই পারেনি। তোমরা ভাবতে পারো ক্রিলেন দুর্বল, কিন্তু আসলে ক্রিলেন প্রায় গোকুর সমান পাওয়ারফুল। গোকুতে এসব শুনে রাগে ফেটে যাচ্ছিল। বুলমা বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাকিরা মন খারাপ করতে থাকে। আমরা দেখি যে লঞ্চ অনেক রেগে যায়। ও তখন ওর নৈব নিতে নিতে বুলমাকে বলে তোমার কাছে কি সেই ড্রাগন রাইডারটা আছে? বুলমা জানায় হ্যাঁ। মাস্টারসি চিৎকার করে গোকুকে থামতে বলে কিন্তু গোকু কিছু না শুনে বুলমার হাত থেকে রাইডারটা নিয়ে চলে যায়। মাস্টারসি গোকুকে চিৎকার করে থামতে বলছিল। গোকু দৌড়াতে থাকে আর ওর মনে পড়তে থাকে ক্রিলেনের সাথে কাটানো সব মুহূর্তগুলো, কিভাবে ওরা একসাথে ট্রেনিং করতো, খাবার খেতো আর আনন্দ করতো, যার কারণে ওর আরো রাগ হতে থাকে। ও একটা জায়গায় এসে থামে আর রাডারে দেখে দুটা ড্রাগন বলের লোকেশন। একটা ড্রাগন বল ওর খুব কাছে ছিল আর একটা ড্রাগন বল ওর থেকে খুব জোরে অন্যদিকে যাচ্ছিল। ও তখন ওটার পিছনে চলে যায়। অন্যদিকে ওই কচ্ছপটা পৌঁছে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে, সবার মুখে এমন ফ্যাকাশে কেন? ইয়ামচা বলে ক্রিলেন মারা গেছে। মাস্টার এসে বলতে থাকে বোকা ছেলে গোকু, ও এমনিতে টিএনের সাথে লড়াই করে সব এনার্জি শেষ করে ফেলছে। এখন যদি ও তাকে ধরতে যায় তাহলে ওর অবস্থা ওই ক্রিলেনের মতোই হবে। টিএন ক্রিলেনকে কোলে তুলে নেয় আর ও চোখটা বন্ধ করে দেয় আর বলে ও খুব সাহসী একটা ছেলে ছিল। চাচ্চু তখন জিজ্ঞাসা করে কে এমনটা করতে পারে ওর সাথে। তখনই উলং একটা কাগজ নিয়ে আসে আর বলে আরে দেখো আমি কি পাইছি, হতে পারে এটাই কোনো ক্লো আছে ওই মনস্টারটার ব্যাপারে। বুলমা তখন ওর হাত থেকে কাগজটা নিয়ে দেখে বলে এখানে একটা চিহ্ন আছে যেটা ডেমন লেখা। উলং অবাক হয়ে বলে ডেমন? এই কথাটা শুনতেই মাস্টারসি ভয়ে কেঁপে যায়। তিনি তখন দৌড়ে গিয়ে বুলমার হাত থেকে ওই কাগজটা নিয়ে ভালোভাবে কাগজে সেই চিহ্নটা দেখে কাঁপতে থাকেন আর বলেন এত বছর পর এটা হতে পারে না। বুলমার এমস জানতে চায় এই কথার মানে কি। কচ্ছপটাও তখন এসে একই কথা বলে। মাস্টারসি বলেন এইটা ডেমন পিকোলোর সেই ডেমন চিহ্ন। সবাই আরো বেশি চমকে যায়। লঞ্চ বলে এটা তো খুবই ভয়ঙ্কর, কিন্তু এটা কেমন ডেমন যার নাম একটা বাঁশির নামের মতো? আসলে পিকোলো নামের অর্থ বাঁশি জাতীয় কোনো একটা জিনিস। টিএন বলে আমার মনে হয় আমি এই নামটা শুনেছি। বলা হয় অনেক বছর আগে সে পুরো দুনিয়াকে ভয় দেখিয়েছিল নিজের ভয়ঙ্কর পাওয়ার দিয়ে। মাস্টারসি তখন বলেন একদম তাই। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে পিকোলো নামের ডিমন ওর মনস্টারদেরকে ছেড়ে দেয় মানুষদের উপরে। ওর মনস্টারটা মানুষদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে মারছিল। মানুষ ওই মনস্টারদের সাথে পেরে উঠছিল না। ওদের উপরে গুলিতে দূরের কথা মিসাইলের কোনো প্রভাব পড়ছিল না আর ওরা মুখ দিয়ে এনার্জি ব্লাস্ট করছিল দুধ ভাত খাওয়ার মতো। এই মনস্টারগুলো শহরের পর শহর ধ্বংস করে দিচ্ছিল, কোনো মানুষকে জীবিত রাখছিল না। ওরা পুরো পৃথিবীতে তাণ্ডব চালাচ্ছিল। ওরা একসময় আমাদের টেম্পলকে খুঁজে পেয়ে যায় এবং আমার অনেক ক্লাসমেটকে মেরে ফেলে। শেষে আমরা কিছু স্টুডেন্ট মিলে ওদের সাথে লড়াই করতে শুরু করি। ওদের মধ্যে ক্রেনও ছিল। একটা সময় গিয়ে আমার সব ক্লাসমেটটা মারা যায় আর শেষে আমি আর ক্রেন বেঁচে থাকি। আমি আর ক্রেন ওই মনস্টারগুলোর সাথে লড়াই করতে থাকি এবং শেষে আমাদের কম্বাইন অ্যাটাক দিয়ে ওদেরকে হারিয়ে দেই। কিন্তু এটা শেষ ছিল না। এবার আমাদের কাছে সরাসরি কিং পিকোলো চলে আসলো। ওর এক এটাকে আমরা নক আউট হয়ে গেলাম। ও যে এতটা পাওয়ারফুল আমরা ভাবতেই পারিনি। ওর ডার্ক পাওয়ার এতটাই বেশি ছিল যে আমরা ওর সামনে টিকতেই পারিনি ঠিক মতো। এমনকি মোটেশিও ওর কাছে টিকতে পারেনি। তখন বুলমা জিজ্ঞাসা করে এই মোটেশিও আবার কে? তখন মাস্টারসি বলে উনি ছিলেন আমার মাস্টার। আমরা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যাই। আমরা মাস্টারসি মাস্টার মোটেশিওকে দেখি। মোটেশিও পিকোলোকে জিজ্ঞাসা করে তুমি এই ইনোসেন্ট পিপলদেরকে কেন মেরে ফেলছো? এর উত্তরে পিকোলো বলে এইসব মানুষ দিয়ে কি হবে, এসব জঙ্গল ছাড়া আর কিছুই না। আমি এই জঙ্গলকে শেষ করে দিচ্ছি। কেউ এতটা পাওয়ারফুল না যে আমার সামনে টিকতে পারবে। মোটেশিও তখন বলে কেউ আটকাতে পারুক আর না পারুক আমি তোমাকে আটকাবই। তখনই পিকোলো ওর উপরে এনার্জি শুট করে যার কারণে ও পড়ে যায়। তখনই ওখানে আমরা দেখি যে পিছনে মাস্টার রুশি আর মাস্টার ক্রেন দাঁড়িয়ে ছিল। মোটেশিও পিকোলোর উপরে আক্রমণ করতে গেলে পিকোলো এনার্জি ব্লাস্টের কারণে কিছুই করতে পারে না। মোটেশিও অনেক আহত পড়েন। পিকোলো বলে কি হইলো এখনই থেমে গেলে? এরপর আমরা দেখি যে পিকোলো ওর ফাইনাল অ্যাটাক মোটেশিওর উপরে করে। তারপরে দৃশ্য পাল্টায়। আমরা দেখি যে মাস্টার রুশি আর মাস্টার ক্রেন কোনোভাবে মাস্টার ক্রেন মোটেশিওর পাশে বসে আছে। মোটেশিওর জ্ঞান ফিরে আসে। ও কোনো রকমে বেঁচে গেছিল। তারপরে আমাদের মাস্টার বেরিয়ে পড়ে পিকোলোকে হারানোর উপায় খুঁজতে আর বলে একদিন আমি ফিরবই। আমরা দেখি যে গোকুকে ও দৌড়ে যাচ্ছিল আর বলছিল ওই মনস্টারকে আমি দেখাবো আমি কি জিনিস। ও জানে না কার বন্ধুর গায়ে হাত দিছো। ইয়ামচা মাস্টারসিকে পিকোলোর ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি তো ওর নাম কখনোই বলেননি। তখন টিএনও বলে হ্যাঁ মাস্টার কেউন এই ব্যাপারে আমাদেরকে বলেনি। কেন এই ব্যাপারটা সিক্রেট রাখছিল? কারণ ও আর পিকোলোর ব্যাপারে মনে করতে চায়নি। টিএন এই
কথা শুনে চমকে যায়। মাস্টারশি বলেন, কারণ এটা এমন কিছু যেখানে ক্রেন নিজের জীবনে চরম বাস্তবতা উপলব্ধি করছিল। আমি এটা নিয়ে অনেক ভেবেছি, আর যেটা মনে হয়েছে ক্রেন নিশ্চয়ই ডার্ক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হতাশ হয়ে পড়ছিল। ওলং তখন জিজ্ঞাসা করে, আমি বুঝলাম না, মাস্টার মোটেসিও চলে যাওয়ার পরে কি হলো? পিকোলো এই পুরো দুনিয়াতে কবজা করে নিয়েছিল আর প্রচুর মানুষের জীবন শেষ করে দিয়েছিল আর সবাইকে ভয় দেখাতে থাকে। এটা দেখা ছাড়া আমাদের কাছে কিছু করারই ছিল না। কিন্তু আমরা হতাশ হইনি, আমরা লুকিয়ে থেকে আবারও ট্রেনিং করতে শুরু করি। এই আশা ছিলাম মাস্টার মোটেসিও একদিন ফিরবেন আর পিকোলো অত্যাচার শেষ করবেন। কয়েক বছর পর একদিন হঠাৎ তিনি ফিরে আসলেন। ও তখন মোটেসিওর কাছে গিয়ে ওনাকে সম্মান জানায়। উনি এই কয়েক বছরে অনেক ট্রেনিং করছেন আর একটা সিক্রেট টেকনিক তৈরি করছিলেন, যেটার মাধ্যমে উনি পিকোলোকে হারানোর চিন্তা ভাবনা করছিলেন। আমরা দেখে একটা কন্টেনার রাখেন মোটেসিও, আর পিকোলোকে বলছিলেন, তোমার সময় শেষ হয়ে গেছে, এই পৃথিবীকে তোমার হাত থেকে অবশ্যই আমি বাঁচাবো আজকে। কিন্তু পিকোলো বলে, কেবল তো এটা শুরু, তুমি আরো দেখতে থাকো। আমরা দেখি মাস্টার মোটেসিও ওনার সিক্রেট টেকনিক পারফর্ম করতে শুরু করেন। তখনই পিকোলো এনার্জি বিম শুট করে, কিন্তু ওইটা মাস্টার মোটেসিওর গায়ে লাগে না। একটা ইনভিজিবল ব্যারিয়ার তৈরি হয়ে গেছিল। পিকোলো এটা দেখে চমকে যায়। ও বারবার অ্যাটাক করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না। আমরা দেখি মাস্টার মোটেসিও মাফুয়া দিয়ে ডেনসিটার টেকনিক ব্যবহার করে একটু আগে রাখা ওই জারের মধ্যে পিকোলোকে বন্দি করে ফেলে। কিন্তু এই টেকনিক পারফর্ম করার একটা দাম দেওয়া লাগে। সেই দাম হিসাবে মাস্টার মোটেসিও নিজের জীবনটাই দিয়ে দেয়। আমি বুঝতে পারছিলাম না আমি এখন কি করব। ইয়ামচা তখন জিজ্ঞাসা করে, এরপরে কি হলো? মাস্টারশি বলে, আমি ওই জারটাকে সমুদ্রে একদম গভীরে ফেলে দিলাম। আমি তো জানতাম ওই কাহিনী ওখানে শেষ হয়ে গেছে, কিন্তু পিকোলো ওখান থেকে কিভাবে স্কেপ করলো? তখনই পাঁচটাকে চাউচু বলে ওঠে, আর এই মাস্টার ক্রেন আবার ওকে মুক্ত করে দেয়নি তো? তখন মাস্টারশি বলে, একদমই অসম্ভব। ক্রেন নিজেও জানে পিকোলো মুক্ত হয়ে গেলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পিছন থেকে ইয়ামচা বলে, আমার মনে হয় পিকোলো এখনো রিলিজ হয়নি, ওর কোনো একটা সোলজার ক্রিলেনকে মেরে ফেলেছে। সবাই তো এটা শুনে আরো বেশি ভয় পেতে থাকে। মাস্টারশি মনে মনে বলে, গোকু সাবধানে থেকো। আমরা দেখি গোকু দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়া কিনারে চলে আসে। ও একটুর জন্য খাদের মধ্যে পড়ে যাচ্ছিল। তারপরে দেখে ও ফ্লাইং নিম্বাসকে ডাক দেয়। ও ফ্লাইং নিম্বাসের ফুল স্পিডে ওই লোকেশনে যেতে শুরু করে। এইদিকে পোর বলে, যদি পিকোলোকে কেউ মুক্ত করে দেয় তাহলে কি হবে? এটা শুনতে কচ্ছপটা নিজের কানে ঢেকে ফেলে। টিএন তখন বলে, যে ক্রিলেনের সাথে এমনটা করে থাক না কেন, আমি আশা করবো গোকু যেন ঠিক থাকে। লঞ্চ তখন বলে, আশা করা বাদ দাও, গোকু ড্রাগন রাইডার দিয়ে অবশ্যই ওকে খুঁজে পাওয়া যাবে। মাস্টারশি তখন বলে, একটা রহস্যজনক ব্যাপার হলো, ড্রাগন বল নিল বুঝলাম, কিন্তু ফাইটারদের নামের লিস্ট কেন নিল? তখনই টিএন কৌতূহল বসতে বলে, আচ্ছা আমি এখনো বুঝলাম না, এই ড্রাগন বল সম্পর্কে আমাকে একটু বুঝিয়ে বলবেন? মাস্টারশি বলে, পিকোলো তোর মনে এখন কি প্ল্যান চলছে? এরপর আমরা একটা বড় এয়ারপ্লেন দেখি। ওখানে একজন চেয়ারে বসেছিল আর ওর সামনে ছিল সেই জারটা। আমরা দেখি যে এটা আসলে কিং পিকোলো। ও বলে, ও আমি বুঝলাম, ওই বলগুলো পেলে আমি যে কোনো উইশ করতে পারবো। আমরা দেখি যে ওর সামনে পিলাপ হাসছে আর বলে, হ্যাঁ একদম ঠিক বলছে, আর আমি জানি আপনি চান এই পুরো পৃথিবীর উপরে রাজত্ব করতে। পিকোলো তখন বলে, এই বলদ, তুমি যেটা জানো না, এই ড্রাগন বল আমার লাগবে না এই পুরো পৃথিবীর উপরে রাজত্ব করতে। আমি নিজে এত শক্তিশালী যে পৃথিবীর উপরে আরামসে রাজত্ব করতে পারবো। পিলাপ তখন জিজ্ঞেস করে, তাহলে আপনি কি উইশ করবেন? কিং পিকোলো বলে, আমি আবারও যৌবনে ফিরে যেতে চাই। একবার চিন্তা করো, আমি যদি আমার যৌবনে আবারও ফিরে যাই তাহলে আমাকে আমার মৃত্যু থামাতে পারবে না। এই ওয়ার্ল্ড সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। পিলাপ কিং পিকোলোর প্রশংসা করে বলে, স্যার আপনার কাছে আমার কিছু জানার ছিল। আমি তো আপনাকে ওই ডেন্সি জারের থেকে মুক্ত করেছি, আর আমি আপনাকে আমার শিপের মধ্যে আনছি, আর আমি যেহেতু আপনাকে ড্রাগন বলের ব্যাপারে জানাইছি। কিং পিকোলো বলে, নিজের আসল কথায় আসো তুমি। পিলাপ বলে, আপনি যদি পুরো পৃথিবীর মধ্যে রাজত্ব করে নেন তাহলে কি অর্ধেক পৃথিবী আমাকে শাসন করতে দিবেন? কিং পিকোলো চুপ থাকে। তখন পিলাপ বলে, আপনি ভুলে যাবেন না আমি আপনাকে মার্শাল আর্ট টুর্নামেন্টের ব্যাপারে জানাইছি। এটা শুনে কিং পিকোলো রেগে যায়। আমি তো আপনাকে শক্তিশালী সব ফাইটারদের লিস্টের কথা বলছি, 3 ভাগের 1 ভাগ কিংবা তারও কম আমাকে রাজত্ব করতে দিন। কিং পিকোলো চুপ থাকে। ও ঘুমাতে ঘুমাতে বলে, ছোট্ট একটা কোয়ার্টার দিলে চলবে। তখন কিং পিকোলো বলে, আমি ভেবে দেখবো, এখন বলো টেম্বারিন কোথায় আছে? তখন মাই দৌড়ে গিয়ে একটা বাটন টিপ মারে। আমরা দেখি পৃথিবীর একটা ম্যাপ চলে আসে, আর ওখানে আমরা দেখি যে টেম্বারিন ওদের প্লেনে দেখে আসছিল। আমরা দেখি যে একটা মনস্টারকে, ওর নামই ছিল টেম্বারিন। ওর হাতে দেখি ফাইটারদের নামের লিস্ট আর ড্রাগন বলটা। এদিকে প্লেনে দেখে পিলাপ জিজ্ঞাসা করে, স্যার আপনি ওই ফাইটারদের নামের লিস্ট নিয়ে কি করবেন? এইবার কিং পিকোলো রেগে যায়, যেটা দেখে পিলাপও ভয় পেয়ে যায়। কিং পিকোলো বলে, কারণ ওই মার্শাল আর্ট ফাইটারদের মধ্যে একজনই আমাকে ওই ডেন্সি জারের মধ্যে বন্দি করছিল, যার জন্য এত বছর আমাকে বন্দি অবস্থায় থাকা লাগছে। আমি সবাইকে এক পেইনফুল ডেথের মাধ্যমে শেষ করে দিব, যাতে কোনো মার্শাল আর্টিস্ট বেঁচে না থাকে আমাকে সিল করার মতো। এইগুলো শুনতে পিলাপ মায়া শো ভয়ে কাঁপতে থাকে। এইদিকে আমরা দেখি মাস্টারশিও বুঝে যায়। উনি তখন সবাইকে বলে, আমি বুঝছি ও নামের রেজিস্ট্রেশনের লিস্ট কেন নিছে। ও চায় যে এই পৃথিবীর সব মার্শাল আর্ট ফাইটারদেরকে মেরে ফেলতে, যাতে ওদের মধ্যে কেউ ওই মাফুয়া টেকনিক ব্যবহার করে ওকে আর সিল করতে না পারে। ইয়ামচা বলে, হ্যাঁ ওই লিস্টে তো ওয়ার্ল্ডের সব বেস্ট ফাইটারদের নাম আছে। টিএন বলে, ও কি সত্যি সব ফাইটারদেরকে মেরে ফেলবে? মাস্টারশি বলে, আমারও তো তাই মনে হচ্ছে। এই দিকে আমরা দেখি যে গোকু ওই টেম্বারিনের কাছে পৌঁছে যায়, যে কিনা ক্রিলিয়ানকে মেরে ফেলেছিল। তখনই পিছন থেকে গোকুকে থামতে বলে, কিন্তু টেম্বারিন ওর কোনো কথায় কান দেয় না, যেই কারণে গোকু চিল্লাতে শুরু করে। টেম্বারিন তখন স্লো হয়ে যায় আর পিছনে ঘুরে তাকায়। গোকু ততক্ষণে টেম্বারিনের কাছাকাছি চলে আসছিল। টেম্বারিন বলে, বোকারাই মাত্র আমার মুখোমুখি হওয়ার সাহস পায়। আমরা দেখি গোকু অনেক খেপেছিল। তখনই গোকু খেয়াল করে যে ওর হাতে ওর
দাদার ড্রাগন বলটা আর ওই টুর্নামেন্টের রেজিস্ট্রেশনের লিস্ট। ডেমনটা তখন গোকুর পরিচয় জানতে চাই। গোকু বলে তুমি আমার ফ্রেন্ডকে মেরে ফেলেছো আর আমার দাদার ড্রাগন বলটাও নিয়ে নিছো। ডেমনটা বুঝতে না পারলে গোকু ব্যাপারটা খোলাসা করে, তখন ডেমনটা স্বীকার করে। আমরা অতীতের দৃশ্যে দেখি টেম্বারিন দাঁড়িয়ে ছিল সিলিং এর উপরে। ক্রিলেন ওকে দেখে ভয় পেতে থাকে, কিন্তু একটু পরে ও সাহস করে দাঁড়িয়ে যায়। ও তখন টেম্বারিনের সাথে ফাইট করতে যায়। ক্রিলেন অনেক চেষ্টা করে কিন্তু টেম্বারিনকে টাচ করতেও পারে না। অনেক অ্যাটাক করার পরে ও হাঁপায় যায় আর বলে ও খুবই ফাস্ট, আমার সমস্ত অ্যাটাক ও ডস করে ফেলছে। টেম্বারিন তখন বলে তুমি অনেক স্লো, বুঝলে? যেটা শুনে তো ক্রিলেন রেগে যায় আর আবারও অ্যাটাক করতে আসে। ক্রিলেন বলছিল তুমি ওই ড্রাগন বলটা নিয়ে যেতে পারবে না, ওটা আমার বন্ধুর। ক্রিলেন অ্যাটাক করতে গেলে টেম্বারিন ওখান থেকে গায়েব হয়ে যায়। তখন ও আবার এদিক ওদিক খুঁজলে দেখতে পাই টেম্বারিন সিলিং এ উল্টো ঝুলে আসে। এইবার টেম্বারিন লাফ দিয়ে সে ক্রিলের মাথায় একা অ্যাটাক করে। আমরা দেখি যে ক্রিলেন মাটিতে লুটে পড়ে আর এখানেই মারা যায়। ক্রিলেন কিন্তু কোনো সাধারণ ফাইটার ছিল না, ও প্রায় গোকু সমান পাওয়ারফুল ছিল, কিন্তু তারপরও টেম্বারিন ওকে হারিয়ে দিছে। বর্তমানে টেম্বারিন হাসে আর বলে ওই পুস্কিটার কথা বলছো আমাকে? ও অনেক চেষ্টা করছে আমাকে হারানোর কিন্তু পারেনি। যেটা শুনে গোকু আরো খেপে যায় আর বলে তুমি আর বন্ধুকে মেরে ফেলছো, এইটার প্রতিশোধ আমি অবশ্যই নিবই। টেম্বারিন বলে ও তাহলে তুমি আমাকে মেরে প্রতিশোধ নিতে আসছো, কিন্তু কখনোই পারবা না তুমি। আমরা দেখি টেম্বারিনের কথাগুলো গোকুর গায়ে কাটার মতো হানছিল, ও অনেক খেপছিল। টেম্বারিন বলে কি হলো, অ্যাটাক করছো না কেন? গোকু তখন টেম্বারিনের উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু টেম্বারিন ওর অ্যাটাকগুলো এমন ভাবে টস করছিল যেন ওর কাছে এগুলো কিছুই না। ও গোকে ধরে ফেল আর বলে এইসব ছোটখাটো পাওয়ার দিয়ে তুমি আমাকে হারানোর চিন্তা ভাবনা করছো। আমরা দেখি গোকু ওর হাত ছুটাতে পারছিল না। টেম্বারিন এবার গোকুকে এক লাথি মেরে নিচে ফেলে দেয়। দৃশ্য পাল্টায় আমরা ওই টুর্নামেন্টে ওখানে আসি। এইখানে আমরা দেখতে মাস্টার রশিদ ক্রিলেনকে পর্যবেক্ষণ করছিল। তারপর তিনি সবাইকে জানায় ক্রিলেনকে এক ব্লো মেরে ওই মনস্টারটা শেষ করে দিছে। যেটা শুনে কারোর বিশ্বাস হচ্ছিল না। ইয়ামচা বলে আমি তো ভাবছিলাম ক্রিলেন ওর সাথে অনেক লড়াই করছে। মাস্টার রশিদ বলে হ্যাঁ আমিও তাই ভাবছি। বুলমত তখন গোকুর ব্যাপারে চিন্তা হতে শুরু করে। এইদিকে আমরা দেখি গোকু নিচে পড়ে যাচ্ছিল, তখনই ফ্লাইং নিম্বাসকে ও ডাক দেয় আর ফ্লাইং নিম্বাস এসে ওকে পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। গোকু এবার বলতে শুরু করে আমি আমার সব এনার্জি শেষ করে ফেলছি টিএন এর সাথে ফাইটিং করার জন্য। টেম্বারিন হাসছিল আর বলে নিজে ফাইট করতে না পারলে বাহানা দিয়ে বাদ দিও, বুঝছো? তোমার যদি সব এনার্জি থাকতো তারপরে আমার সাথে পারতে না। আমরা দেখি যে গোকু একটা প্ল্যান বানায়, ওর ফ্লাইং নিম্বাসকে অনেক স্পিডে ঘোরাতে শুরু করে। এরকম করে স্পিড বাড়তে বাড়তে অনেক জোরে স্পিড হয়ে যায়। এইবার ও ওর সব ফোর্স ব্যবহার করে টেম্বারির পিছন থেকে এক কিক মারতে আসে, কিন্তু টেম্বারিন ওর মাথাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেয় পিছনে আর ওর জিহ্বা দিয়ে গোকুকে ধরে ফেলে। গোকু এবার নড়াচড়া করতেই পারছিল না। আমরা দেখি টেম্বারিন গোকুকে আবারও ছুড়ে মারে, কিন্তু ফ্লাইং নিম্বাস আবারও বাঁচিয়ে নেয় ওকে। টেম্বারিন বলে মানুষের বাচ্চা তুমি কোনো ডেমনের সাথে ফাইট করার যোগ্যই না। গোকু বলে তোমার ভাগ্য ভালো যে আমার ফুল পাওয়ার আমার কাছে নাই। টেম্বারিন বলে ও তাই, বাহানা বাদ দাও, এখন তুমি মরতে যাচ্ছ। আমরা দেখি যে টেম্বারিন এবার একটা এনার্জি ফ্ল্যাশ করে, তবে গোকুর উপরে না, ওর ফ্লাইং নিম্বাসের উপরে। ফ্লাইং নিম্বাসটা এবার সত্যিই ধ্বংস হয়ে যায়। গোকু নিজেকে সামলে ওঠার আগে টেম্বারিন ওকে এক ঘুষি মেরে একদম নিচে পাঠিয়ে দেয়। গোকু ওর নিয়ব এক্সটেন্ড করে ডিমনকে মারার চেষ্টা করে, কিন্তু ও ইজিলি ডস করে ওটা ধরে ফেলে আর উল্টো ওটা গোকুর দিকে ছুটে মারে। গোকু সরাসরি এসে মাটিতে পড়ে। ডিমনটা ওকে সুযোগ না দিয়ে ওর পিঠের উপরে এলবো মেরে দেয়, কিন্তু না, গোকু এখনো নকআউট হয়নি। ও কোনো রকম মাথাটা উঁচু করে ওই ডিমনটার পা ধরে ফেলে। টেম্বারিন বলে কি এখনো তুমি মরলে না? এবার ও গোকুর কলার ধরে তুলে নেয়। গোকু এখনো বলে যাচ্ছিল আমাকে আমার বেস্ট ফ্রেন্ডের প্রতিশোধ নিতেই হবে। আমরা দেখি টেম্বারিন ওকে আচ্ছা রকম ভাবে মারতেছিল। তারপরে ও গোকুকে উপর থেকে ছুড়ে মারে আর ওখানে গিয়ে গোকুকে 2 হাত দিয়ে পাঁচ মেরে আবারও নিচে পাঠিয়ে দেয়। তারপরে গোকু নড়ছিল হালকা হালকা। এটা থেকে টেম্বারিন একটু অবাকই হয়, কিন্তু না, গোকু এখানে শেষ হয়ে যায়। টেম্বারিন বলে ও ভালো সহ্য করছে, তাই বলে ও ওখান থেকে চলে যায়। এইদিকে রাত হয়ে গেছে, সবাই গোকুর জন্য এখনো চিন্তা করছে, কিন্তু গোকু ফিরে আসেনি। বুলমা তখন বলে আমার ওকে ড্রাগন রাইডারটা দেওয়া উচিত হয়নি। তখন মাস্টার রশি বলে যদি ও এখন ফেরত না আসে তাহলে ও কখনোই ফেরত আসবে না। তাহলে কি সত্যি টেম্বারিন গোকুকে শেষ করে দিল? বুলমা তখন বলে আপনি কি বলতে যাচ্ছেন? এর উত্তরে মাস্টার রশি বলে আমার মনে হয় গোকুও মারা পড়ছে। এইটা শুনে বুলমা অনেক খেপে যায়, সাথে উলুংও খেপে যায়। ওরা বলছিল গোকু কখনোই হারতে পারে না। মাস্টার রশি বলে হয়তো তোমরা ঠিকই বলছো, কিন্তু এখন আমাদের এখানে সময় নষ্ট করা যাবে না, বাড়ি গিয়ে ক্রিলেনকে মাটি দেওয়া লাগবে। ইয়ামচা তো অনেক রাগ হচ্ছিল, ওর ইচ্ছা ছিল যে ওই ডিমনটাকে এখনই গিয়ে মেরে আসে। ও বলে আমাদের কোনো প্ল্যান বানাতে হবে ওই মনস্টারকে হারানোর। বুলমা তখন বলে পাগল হয়েও না, মাস্টার রশি কি বলছে তুমি শুনোনি? ওই ডিমনটা ইনভিনসিবল, ওকে হারানো সম্ভব না। এর উত্তর ইয়ামচা বলে তুমি কি ভুলে গেছো ওই ডিমনটা আমাদের নামে রেজিস্ট্রেশনের লিস্ট নিয়ে গেছে, ও যে কোনো সময় আমাদেরকে মারতে চলে আসবে। যেটা শুনে বুলমাও চমকে যায়। পাঁচটাই উলং বলে যাক আমি বাসলাম, ওই লিস্টে তো আর আমার নাম নাই। বুলমা তো এটা শুনে উলঙ্গের উপর আমরা খেপে যায় আর বলে ওই ডিমনটা যদি পুরো দুনিয়াকে কন্ট্রোল করে নেয় তাহলে কোনো জীবনই বাঁচবে না। আর মাস্টার রশিও তখন বলে হ্যাঁ ঠিক বলছো, পিকোলোর আর্মি আরামসে এই দুনিয়াকে কন্ট্রোল করতে পারবে। পিকোলো রাস্তায় যে আসবে পিকোলো
ওকেই মেরে ফেলবে। ওর আর্মি এতটাই ভয়ঙ্কর, তোমরা তো দেখতেই পাচ্ছ এক টেম্বারিনি কত পাওয়ারফুল। তখনই পিছন থেকে টিএন এসে বলে, মাস্টার রশি, মাস্টার মোটেশো যে মাফুয়া টেকনিক ব্যবহার করছিল ওটা কি আপনি জানেন না? এর উত্তরে মাস্টার রশি বলে, না আমি জানি না, ওই টেকনিকটা মাস্টার মোটেশো একবারই করছিল, আমি ওইটা খুব কম সময়ের জন্য দেখতে পারছিলাম। এইটা শুনে টিএন আরো চিন্তিত হয়ে পড়ে। তখনই পাশ থেকে অ্যানাউন্সারটা বলে, আমাদের উচিত পুলিশকে জানানো সবকিছু। মাস্টার রশি বলে, যদি পিকোলোর নাম সবাই জানতে পারে তাহলে অনেক প্যানিক লেগে যাবে পুরো দুনিয়াতে। অ্যানাউন্সার বলে, ও আচ্ছা বুঝলাম। মাস্টার রশি বলে, এটা আমরা এখন হ্যান্ডেল করব, আর যদি কোনো মিরাক্কেলের মাধ্যমে গোকে এখানে ফিরে আসে তাহলে ওকে বলে দিও আমরা বাড়িতে চলে গেছি, ওই জন্য আমাদের সাথে ওখানে দেখা করে। অ্যানাউন্সার বলে, হ্যাঁ অবশ্যই আমি বলে দিব, আর হ্যাঁ আমার বিশ্বাস আছে আপনারা এই দুনিয়াকে ওই মনস্টারের হাত থেকে বাঁচাতে পারবেন। মাস্টারশি বলে, আমরা চেষ্টা করব। লঞ্চ তখন এগিয়ে গিয়ে ক্রিলেনের বডিটা তুলে নেয়, ওর চোখে পানি সলসল করছিল। ও বলে, আমার বিষয় হচ্ছে না, এই ছেলেটা আমাদের মধ্যে আর নেই। তখনই আমি দেখি টিএন আর চাওছো মাস্টারশি বলে, মাস্টার আমরা আপনাদের সাথে আসতে চাই আপনাদেরকে হেল্প করার জন্য। মাস্টারশি রাজি হয়ে যায় তখন, আর উলং তো নিজের ফিউচার নিয়েই পড়ে আছে, যেটা শুনে লঞ্চের উপরে খেপে যায়। এইদিকে আমরা আবারও পিলাফের জাহাজ দেখতে পাই, যেখানে পিকোলোকে ট্যাম্বাইন ওই ড্রাগন বলটা দেয়। পিকোলো বলে, ও তাহলে এইটাই ড্রাগন বল? ট্যাম্বাইন তখন বলে, হ্যাঁ মাই লর্ড, ওরা যা বলছে আমি সেই অনুযায়ী এই বলটা নিয়ে আসছি। পিলাপ তখন বলে, দেখছেন মাস্টার আমি আপনাকে বোকা বানাইনি। পিকোলো তখন বলে, কিং পিকোলো তখন বলে, আমি তখন 7টা ড্রাগন বল কালেক্ট করে নিব, তখন আমি আমার যৌবনকে আবার ফিরে আসবো। আর এইদিকে পিছন থেকে পিলাফও তেল মারছিল। পিলাপ বেশি তেল মারা হয়ে গেছে দেখে পিকোলো রেগে যায় আর ওর দিকে তাকায়। তখন পিলাপ ভয়ে কইছে, না না মাস্টার, না না মাস্টার, মাস্টার আপনি খুব হ্যান্ডসাম, আপনি এখন তো বুড়াই হয় না। আরো অনেক তেল মারতে শুরু করে ওরা। ট্যাম্বাইন তখন ওই রেজিস্ট্রেশনে খাতা পিকোলোর দিকে এগিয়ে দিয়ে বলে, মাস্টার আমি আপনার কথা মতো লাস্ট 10 বছরে যারা ওয়ার্ল্ডের মধ্যে স্ট্রংগেস্ট ফাইটার লড়াই করছে তাদের নামের লিস্ট নিয়ে চলে আসছে। কিং পিকোলো বলে, ওগুলোকে ওয়ালে লাগিয়ে দাও। ট্যাম্বাইন তখন সবগুলো পোস্টার লাগাতে শুরু করে, পিলাফে হেল্প করতে লাগে। ট্যাম্বাইন লাগাতে লাগাতে তখন ক্রিলেনের পোস্টারটা পেয়ে যায়। ও বলে, এই পুরুষ ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট ফাইটারদের মধ্যে একজন, আমাদের দেখে হাসি বাড়াচ্ছে। যেটা শুনে কিং পিকোলো বলে, তুমি কি ওকে চেনো নাকি? ট্যাম্বাইন বলে, এই পোস্টারটা এখন আর লাগানোর দরকার নেই, কারণ আমি ওকে আগেই মেরে ফেলেছি। তখনই দেখি মাই গোকুর পোস্টারটা পাই আর পিলাপকে দেয়। তখন পিলাপ বলে, এই অবশ্যই আমাদের রাস্তার কাটা হবে, আর ও তো ওয়ার্ল্ড মার্শাল টুর্নামেন্টে 2বার কম্পিট করছে আর 2বার সেকেন্ডও হয়েছে। তখন ট্যাম্বাইন বলে, তোমাদের ওই পোস্টারটাও ফেলে দেওয়া উচিত, কারণ আমি ওকে আগে শেষ করে দিছি। যেটা শুনে তো পিলাপ বিশ্বাসই করতে পারছিল না। ট্যাম্বাইন বলে, ওর সাথে আমার আসার সময় ফাইট হয়েছিল, কিন্তু ও আমার ম্যাচেরই না। ট্যাম্বাইনের কথাগুলো শুনে পিলাপের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ট্যাম্বাইন বলে, ও যদি ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড স্ট্রংগেস্ট ফাইটার হয় তাহলে অন্য ফাইটাররা আমাদের জন্য কোনো থ্রেটই না। কিং পিকোলো তখন বলে, তারপরেও এত হালকায় নেওয়া যাবে না, ওদের মধ্যে যদি আবারও কেউ আমাদেরকে সিল করে দেয় তখন কি হবে? তাই সকলকেই একে একে শেষ করে দিতে হবে, আর যে আমার পথের কাঁধা হবে তাকে আমি নিজে উকড়ে দেবো, আর সবাইকে মেরে ফেলার পরে ড্রাগন বলগুলো আমাকে এনে দিবে, তারপরে আমি এই পুরো পৃথিবীর উপরে রাজত্ব করব। তোমাকে এখন শুধু সবাইকে গিয়ে মারতে হবে, বুঝতে পারছো? তখন টেম্বাইন বলে, ইয়েস মাই লর্ড। এইদিকে পিলাফের গ্যাং ওরা মিটিং এ বসেছিল। মাই বলে, মাই লর্ড এত পাওয়ারফুল মনস্টারের আমাদের কথা কি শুনবে? শু বলে, হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে, উনি কি এত সহজে আমাদের উপরে ছাড়িয়ে দিবে এই পৃথিবীর ভার? কিছুক্ষণ পরে আমরা একটা টেম্পেলে দেখি, যেখানে অনেক সন্ন্যাসী বসেছিল। আসলে এটা একটা মার্শাল আর্টের টেম্পেল। তখনই আমরা দেখি ওই টেম্পেলের বাইরে টেম্বারিন চলে আসে। আমরা দেখি কিং চাপা 2জন ফাইটারের সাথে ফাইট করছিল, আসলে ও এই সব ফাইটারের মাস্টার। তখনই আমরা দেখি যে আলোর ভিতর থেকে একজন বলে, মাই গ্রেট কিং আমাকেও একটু শেখাবেন? কিং চাপা বলে, তুমি কে, নিচে নেমে আসো। আসলে এটা ট্যাম্বারিন ছিল। ও বলে, আপনি ওয়ার্ল্ড মার্শাল আর্ট টুর্নামেন্টে ফাইট করছেন, এটা কি সত্যি? কিং চাপা বলে, এটার সাথে তোমার সাথে কি বুঝলাম না আমি। ট্যাম্বারিন তখনই এসে কিং চাপাকে এক লাথি মারে। ও সাগরেডটা এসে ওকে উঠিয়ে নেয় আর বলে, কিং চাপা আপনি কি ঠিক আছেন? কিং চাপা তখন ট্যাম্বারিনের সামনে এসে দাঁড়ায় আর বলে, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। তখনই ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। কিং চাপা তখন ওর অনেকগুলো ঘুষি মারা ওই টেকনিক দিয়ে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু ট্যাম্বারিন এইগুলো খুব সহজে ডস করে ফেলে আর সেম টেকনিক ব্যবহার করে কিং চাপাকে ওখানে শেষ করে দেয়। ও সাকরেডটা দেখে যে কিং চাপা আর বেঁচে নেই। ট্যাম্বারিন ওখান থেকে চলে যেতে থাকলেও কিং চাপা সাকরেডটা ওকে ঘিরে ফেলে, কিন্তু ট্যাম্বারিন হাসতে শুরু করে আর সবাইকে এক এক মারতে শুরু করে। সবাইকে মারা শেষ হলে ওখান থেকে চলে আসে আর ওখানে ওর ডিমন পোস্টারটা রেখে আসে। এই দিকে আমরা দেখি যে বক্সিং রিং এ আমাদের নায়ক পাম্পোর্ট ও ওখানে বক্সিং ম্যাচ খেলছিল আর ওর ওপোনেন্টকে খুব সহজে হারায় ফেলে। ওর ফ্যান্সরা তো এটা থেকে পাগল হয়ে যায়। তখনই ওখানে উঠতে উঠতে টেম্বারিন চলে আসে। রিফারি বলে, এই মনস্টারটা আবার কে যে ফাইটের মাঝখানে চলে আসলো? পাম্পোর্ট জিজ্ঞাসা করে, তুমি কে আর কি চাও? টেম্বারিন ক্যাজুয়ালি রিপ্লাই করে, তোমাকে মারতে চাই। যেটা শুনে পাম্পোর্ট হাসে আর বলে, তোর বাড়ি ফিরে যাওয়া উচিত, না হলে আমি তোমার এমন হাল করবো তুমি জীবনেও কল্পনা করোনি। কিন্তু আমাদের টেম্বারিন কথায় না কাজে করে দেখায়। ও এক অ্যাটাকে পাম্পোর্টকে এখানে শেষ করে দেয়। বেচারা পাম্পোর্ট গোকুর হাতে এক অ্যাটাকে শেষ হয়েছিল, টেম্বারিন হাতেও শেষ হলো এক অ্যাটাকে। যেটা থেকে তো ওখানে গ্যালারিতে থাকা দর্শকরা স্তব্ধ হয়ে যায়। এই পরে এক দৃশ্যে আমরা দেখি যে এক ফকির বসেছিল। তখনই ও মারামারির শব্দ শুনতে পায়। ও গিয়ে দেখে যে কি ব্যাকটেরিয়ানকে কেউ পিটাচ্ছিল। আসলে এটা ট্যাম্বারিন ছিল। ও এখানে ব্যাকটেরিয়ানকেও মেরে ফেলে আর চিরসিনা সেই ওই ডিমন সাইনটা থুয়ে যায়। ওই ফকির লোকটা ওখানে গিয়ে চেক করতে লাগে ব্যাকটেরিয়ান ঠিক আছে কিনা, কিন্তু তখনই ও ওই চিহ্নটা দেখতে পায় আর ওই ডেমন চিহ্ন থেকে
দেখে অনেক ভয় পেয়ে যায়। এইদিকে প্লেনে আমরা দেখি যে মাই পিগলোর জন্য মেলন সোডা নিয়ে আসে। কিং পিগলো ওটা পান করে আরামসে ঢেকুর তোলে। এইগুলা পিলাফলার লোকে দেখছিল। তখনই ওর চালাটা জিজ্ঞাসা করে, স্যার টেম্বাইন যদি ফাইট করতে যায় তাহলে বাকি 6টা ড্রাগন বল কিভাবে খুঁজে পাবো আমরা? এর উত্তরে কিং পিগলো বলে, আমি এর জন্য আলাদা স্পেশাল ডিমন বানাবো যে কিনা ড্রাগন বল গুলোকে কালেক্ট করবে। এইটা শুনে তো পিলাফ গ্যাং ভয় পেয়ে যায়। শু বলে, উনি কি আবার মুখ থেকে আবার ডিম বের করবেন নাকি? পিলাফ বলে, এটা দেখতে লাগে আমার বমি উঠে আসে। তখন ওর চেলাও চিন্তিত হয়ে পড়ে আর বলে, স্যার আপনি আর একটা ডিম বের করতে পারেন না। যদি আপনি এমনটা করেন তাহলে আপনার বয়স আরো বেড়ে যাবে। এমনটা যদি হয় তাহলে আপনি আপনার স্বপ্ন পূরণ করার আগে মারা যাবেন। কিং পিগলো বলে, হ্যাঁ এটা সত্যি যে আমার অনেক শক্তি চলে যাবে এটা করতে গিয়ে, কিন্তু একবার ভাবো ড্রাগন বল পেয়ে গেলে আমি আমার যৌবন ফিরে পাবো। তখন আমার কাছে প্রচন্ড পরিমাণ শক্তি থাকবে। এইটার কাছে তো এই দাম কিছুই না। তো এখন আমার একটা স্পেশাল ওয়ারিয়ার বানাতে হবে যে কিনা স্পেশালি ড্রাগন বল খুঁজবে। তখন আমরা দেখি যে কিং পিগলো জোর লাগাতে শুরু করে। বাথরুমে যেভাবে মানুষ জোর লাগায় ঠিক তেমনই জোর লাগাতে শুরু করে আর বলতে থাকে, ব্রিং লর্ড পিগলো টু ড্রাগন বল। এরকম বারবার বলছিল, যেগুলো শুনে পিলাফ গেম অনেক ভয় পাচ্ছিল। আমরা দেখি কিং পিগলো অনেক কুতে কুতে মুখ দিয়ে একটা ডিম বের করে, যেটা দেখলে পিলাফ গ্যাং এর সবারই বমি উঠে আসছিল। এই ডিম বানাতে গিয়ে কিং পিগলোর অবস্থা খারাপ হয়ে গেছিল। কিং পিগলো বলে, জাগো আমার ছেলে, তোমার নাম হবে সিম্বল। মানে এই ডিমনগুলো আসলে কিং পিগলোরই সন্তান, যার কারণে ওরা কিং পিগলোর সব কথা মেনে চলে। আমরা দেখি ওই ডিম ফেটে একটা ডিমন বেরিয়ে আসে। কিং পিগলো বলে, তুমি কি শুনতে পাচ্ছ সিম্বল? ডিমনটা কিং পিগলোর সামনে ঝোঁকে যায় বলে, ইয়েস মাই লর্ড। কিং পিগলো বলে, এই যে দেখছো এই ড্রাগন বল কালেক্ট করার জন্য তোমাকে আমি বানিয়েছি। এই পিলাপ, পরবর্তী ড্রাগন বল আমরা কোথায় পাবো? পিলাপ তখন ম্যাপে ওদেরকে ড্রাগন বলের লোকেশনটা দেখিয়ে দেয়। তখন সিম্বল ওখান থেকে বেরিয়ে পড়ে ড্রাগন বলটা আনার জন্য। আমরা দেখি যে শু বলে, স্যার আপনি কি দেখছেন উনি আমাদের উপরে কত আনগ্রেটফুল? আমরা যদি না থাকতাম তাহলে তো ওই জারের মধ্যেই বন্দি থাকতো। পিলাপ ওকে চুপ থাকতে বলে, চুপ নাহলে খবর খারাপ করে দিবিনি। আর পিছনে তাকায় দেখে যে আবার কিং পিগলো শুনে ফেলেনি তো। পিলাপ বলে, চিন্তা করো না, যখন সব ড্রাগন বল উনি পেয়ে যাবেন আমি নিশ্চিত উনি আমাকে এই ওয়ার্ল্ডের ভিতরে অর্ধেক আমাকে শাসন করতে দিবে। ও তখন পিছন থাকা দেখে যে পিলাপ ওর দিকে তাকে আসে। এই যেটা দেখতে পিলাপের হালুয়া টাইট হয়ে যায়। ও পিছনে ঘুরে, স্যার থার্ড অফ দ্য ওয়ার্ল্ড। না থাক, শুধু একটা কোয়ার্টার দিলেই হবে। কিন্তু তারপরও কিং পিগলোর দিকে তাকিয়ে আসে, যেটা দেখে পিলাপ হাসবে না কাঁপবে কিছু বুঝতেছিল না। এইদিকে দৃশ্য পাল্টায় আর আমরা দেখি যে জঙ্গলের মধ্যে সব অদ্ভুত প্রাণী। একটা ব্যাঙকে গোকুর নাক চাটতে শুরু করে। তখনই গোকু জ্ঞান ফিরে আসে, মানে গোকু এখানে মারা যায়নি। গোকু জেগে ওঠে আর বলে, আমি কতক্ষণ এখানে শুয়েছিলাম। তখনই দেখতে ওর পেটের ভিতর থেকে আওয়াজ আসতে শুরু করে, কারণ ও তো এখন পর্যন্ত খাবারই খায়নি। তখনই ও দূরে ফল দেখতে পায়। তখন দৌড়ে গিয়ে ফলের কাছে যায়, কিন্তু এটা একটা হচ্ছে ওই মানুষ কেকে গাছ ছিল, যেটা গোকুকে খাতে যায়, কিন্তু গোকু মধ্যে বেঁচে যায়। তারপর দৌড়ে অন্য সাইডে যায়, একটা আজব ধরনের ক্যাঙ্গারও দেখতে পায়। ক্যাঙ্গারটা গোকুকে আচ্ছা রকম খেলায়। বেচারা গোকু এমনিতে পেটে খাবার নাই, তার উপরে ক্যাঙ্গারোর মার খাচ্ছে, আবার সাথে ক্যাঙ্গারোর বাচ্চারও। আমরা টেম্বাইনকে দেখি ওর হাতে ম্যানউলফের পোস্টার, মানে ওর নেক্সট টার্গেট ম্যানউলফ। এই দেখে কামে হাউজে টিএনকে ড্রাগন বল ব্যাপারে সবকিছু বলে। টিএন বলে, তাহলে তোমাদের কাছে 7টাই ছিল? বুলমা বলে, হ্যাঁ, কিন্তু একবার উইশ দেওয়ার পর ওগুলো আবার চলে যায় পৃথিবীর চারিদিকে, আর আবারও আমাদেরকে ওগুলা খুঁজতে হয়। ইয়ামচা তখন বলে, এই ড্রাগন বল আমার কাছে থাকলে আমি আগে কিং পিগলোকে মারবো। হ্যাঁ জানি, কিরিয়ানকে ফেরত আনা সবচেয়ে জরুরি। বোর তখন বলে, যদি এমনটা করি তাহলে তো 1 বছরের মধ্যে আর কোনো উইশই করতে পারবো না। এবারে কচ্ছপটা বলে, হ্যাঁ ঠিক বলছে, যদি এমনটা করা হয় তাহলে আমরা তো আর জীবনেও ক্রিলেনকে পাবো না, কারণ ক্রিলেনের শরীরই তো পচে যাবে। উলাম তখন মজা করে বলে, আমরা যদি 1 বছর পর উইশ করি তাহলে ক্রিলেন নিশ্চয়ই কঙ্কালের মধ্যে জীবিত হয়ে যাবে আর আমাদেরকে থ্যাংক ইউ জানাবে। ইমাজিনেশনে আমরা দেখি যে ক্রিলেনের মাথা খসে পড়তেছে। তখনই বুলমা ওকে থামিয়ে দিয়ে বলে, ক্রিলেনের বডি ক্রায়োজেনিক চেম্বারে রাখতে হবে, যেখানে ওর বডি পচবে না। এই উলো, তুমি চাইলে তোমাকেও ক্রিলেনের সাথে রেখে দিতে পারবো। তখনই দেই মাস্টারশি বলে ওঠে, হট। ইয়ামচা বলে, মাস্টারশি আপনি কি কোনো সিক্রেট কোড বললেন নাকি কিং পিগলোকে মারা প্ল্যানের? মাস্টারশি বলে, না আমি তো কফি দেখছিলাম। তখন বুলমা চিন্তা করে, আমার হাতে কফি তুই কোথায় দেখছে? তখনই ও বুঝতে পারে যে মাস্টারশি কোথায় দেখছে, যে কারণে মাস্টারশিকে দুমাদুম খেলাতে শুরু করে। এই হারামজাদা বুড়া, তুই কি শুধ যাবি না? ইয়ামচা তো এইটা দেখে অবস্থা খারাপ হয়ে গেছে। মাস্টারশি বলে, এই বুড়ার উপরে কি একটু রহম করা যায় না? একটু ভালো হয় তো বললেই পারো। এইবার মাস্টারশি সিরিয়াস হয়ে যায় আর বলে, আমাদের এখন উচিত কিং পিগলোর আগে সব ড্রাগন বলকে কালেক্ট করা। টিন বলে, কিন্তু ওর কাছে তো একটা ড্রাগন বল আগের থেকে আছে। মাস্টারশি বলে, আমাদের ওদের থেকে সিনিয়ে নিতে হবে সেটা। তখনই লঞ্চ বলে, দেখো টিভিতে কি বলছে। আমরা দেখি টিভিতে ওই ফাইটার গুলো খবর দেখাচ্ছিল, যাদেরকে কিনা টেম্পাইন একে একে মারছিল, আর সেই পেপারটা দেখাচ্ছিল যেখানে ডেমন চিহ্নটা আঁকা। লঞ্চ বলে, তাহলে শুরু হয়ে গেছে। ইয়ামচা মাস্টারশি বলে, আমাদের এখনই উচিত সব ফাইটারকে গিয়ে জানিয়ে দেয় কিং পিগলোর ব্যাপারে। মাস্টারশি বলে, আমরা এটা পারবো না, কারণ আমরা জানি না ওরা কোথায় আছে, ওদের তো সব ডিটেলস ওই লিস্টেই আছে। টিএন বলে, আমরা যে টিভি বা রেডিওতে ব্রডকাস্ট করতে পারতাম, কিন্তু ওইটা করলে তো মানুষ প্যানিক হয়ে যাবে। মাস্টারশি বলে, আমাদের এখনই এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হবে, কারণ ওই লিস্টে এই জায়গার নাম দেওয়া আছে। আর বুলমা, তোমার ড্রাগন রাইডার বানাতে কতক্ষণ সময় লাগবে? বুলমা বলে, আমার অর্ধেক দিন তো লাগবে,
করি। মাস্টার সে তখন বলে, ও আচ্ছা তাহলে এখনই শুরু করে দাও। তারপর ওরা ওই আইল্যান্ড থেকে ওদের বাড়িটা নিয়ে অন্য জায়গায় শিফট হয়ে যায়। এই দিকে আমরা অন্য একটা গ্রামে দেখি যেখানে কিছু মানুষ কাপড় ধরছিল। তখন ওরা দেখে যে ম্যানুফের লাশ নদীতে ভেসে আসছে। লঞ্চ প্লেন ওড়াতে ওড়াতে বলে, আমরা ওই ক্রায়োজেনিক চেম্বার কোথায় পাবো? বুলমা এখনো গোকুর ব্যাপারে চিন্তা করেই যাচ্ছিল। আমরা দেখি গোকু ওইদিকে এতটাই দুর্বল যে ও হাঁটতেই পারছিল না ঠিক মতো। তখনই হঠাৎ করে ও খাবারের গন্ধ পায়, সাথে সাথে দৌড়াতে শুরু করে। গিয়ে দেখে যে বড় এক মাছ রান্না হচ্ছে। যেইটা দেখে তো গোকু বলে, আরে আমার স্বপ্ন তো পূরণ হয়ে যাচ্ছে। ও লাফ মেরে কামড়া কামড়া খেতে শুরু করে, কিন্তু নিচে আগুনের কারণে পাছা পড়ে যায়। অনেক কষ্ট আগুন নিয়ে তারপর আবারও খেতে শুরু করে। ও ঝটপট পুরো মাছটাই শেষ করে ফেলে। কিছুক্ষণ পরে আমরা দেখি যে সিম্বল ড্রাগন বল খুঁজে বেড়াচ্ছিল। ও বলে, আমি একদম কাছে চলে আসছি। এইদিকে আমরা দেখি গোকু ওই মাছটা সাবার করে ফেলছে আর পেট টেপা করে আরামসে শুয়ে আছে। ও তখন ফাইটিং পজিশনে চলে আসে আর এক পাশ মেরে সামনে থেকে একটা পাথর ভেঙে ফেলে আর বলে, হ্যাঁ আমার পাওয়ার ফিরে আসছে, আমি এখন দেখাবো ওই মনস্টারকে আমি কি জিনিস। ও তখন ফ্লাইং নিম্বাসকে ডাকতে শুরু করে, বারবার ডাকে কিন্তু ফ্লাইং নিম্বাস আর আসে না। তখনই ওর মনে পড়ে, ও হ্যাঁ ওই মনস্টার তো আমার ফ্লাইং নিম্বাসকে ধ্বংস করে দিছে। যেটা ভেবে ওর মাথায় আরো রাগ উঠে যায়। ও বলে, এখন আমার কাছে দুইটা রিজন আছে ওই মনস্টারকে শেষ করার। সমস্যা নেই, আমার কাছে ড্রাগন রেডার আছে, আমি যেটার মাধ্যমে খুব সহজে ওকে পাওয়া যাবো। ও ড্রাগন রেডারটা বের করে অন করতে দেখা যায় ওর কাছে একটা ড্রাগন বল। আরে ড্রাগন বলটা কই থেকে আসলো? ও তখন বুঝতে পারে ওর আশেপাশে ওই মনস্টারটা আছে। তখন ও চারিদিকে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও কেউ নেই। আমরা দেখি যে হঠাৎ গাছের পিছন দিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল। হঠাৎ করে একটা পাথর গোকুর উপরে পড়তে যায়, কিন্তু গোকু লাফ দিয়ে ওখান থেকে বেঁচে যায়। গোকু এবার বলে, কে লুকিয়ে আসো, আমার সামনে এসে অ্যাটাক করো, আমি তোমাকে দেখে ভয় পাই না। তখন আমরা দেখি যে জঙ্গলের ভিতরে একজন বেরিয়ে আসে। গোকু আর ওই ছেলেটা সামনে সামনে দাঁড়িয়ে আছে। আমরা দেখি ওর গলা একটা 1 স্টার ড্রাগন বল আছে। ও বলে, এই চোর। গোকু বলে, আমি কখনো চুরি করিনি, মিথ্যা কথা বলা বাদ দাও। তখন ওই ছেলেটা বলে, তুমি যে আমার মাছ নিজে মনে করে খাই ফেলছো, ওইটা কি? গোকু বলে, তোমার মাছ? তুমি কোনটা কথা বলছো? ওই ছেলেটা তখন ওই খাওয়া মাছটার দিকে হাত দিকে দেখায় দেয়। গোকু বলে, ওইটা তোমার হতে পারে না, ওইটা তো ওখানে খালি বসেছিল। ওই ছেলেটা বলে, তোমার স্ক্রিন কি ঢিলা নাকি? কখনো কি দেখিছো কোনো মাছ নিজেকে নিজে রোস্ট করে? গোকু বলে, হলে তো হতেও পারে। এই বলে ও নিচে নেমে আসে। এই ছেলেটা বলে, ওই মাছের কাছ কেউ ছিল না তাই বলে তুমি আর মাছটা খাই ফেলাবে? গোকু এবার উল্টে বলে, তোমাকে কে সাহস দিছে আমার উপরে পাথর মারার? তখনই ও হঠাৎ খেয়াল করে যে এই ছেলেটার গলায় ড্রাগন বল। গোকু বলে, ও তাহলে তুমি ওই ড্রাগন বলটা নিছো? আমি নিছি, তুমি ওই ডিমনটার সাথে একসাথে কাজ করছো। ওই ছেলেটা বলে, ডিমেন? গোকু এবার জানায় ওই রিবনটা আবার বন্ধুকে মেরে ফেলেছে আর আমার ড্রাগন বল নিয়ে চলে গেছে। ওই ডিমনটা এই কাজের জন্য দাম দিতেই হবে ওকে, আমি ওকে ছাড়বই না। এই ছেলেটা বলে, ওই ছেলেটা বলে, এখন কি তুমি আর মাছ ফেরত দেওয়ার ভয়ে সাবজেক্ট চেঞ্জ করছো নাকি? তুমি যাই বলো না কেন তুমি চোরই থাকবে। এই নিয়ে ওরা দুইজন তর্ক শুরু করে দেয়। একজন আরেকজনকে নিকনেম দিচ্ছিল। এইভাবে ওদের মধ্যে মারামারি লেগে যায়। দুইজনই দুজনকে মারে, কিন্তু দুজনের পাওয়ারই সমান সমান ছিল। দুজনে পিছায় আসে। আমরা দেখি ওই ছেলেটা এসে কিক মারে, কিন্তু গোকু ওটা থেকে বেঁচে যায়। আর ওই ছেলেটা এসে অ্যাটাক করতে যায়। দুইজনই দুজনের উপরে অ্যাটাক করছিল, কেউ কারোর থেকে কম ছিল না। এবার এই ছেলেটা এক হেড মেরে গোকে ফেলে দেয়। গোকু মাথা লাতে লাতে বলে, আরে তোর মাথা এত শক্ত কেন? মনে হচ্ছে এটা পাথরের। যেটা জন্য ওই ছেলেটা আসে। তখনই গোকু এসে হেড মেরে দেয় ওই ছেলেকে। ওই ছেলেটা অ্যাটাক করতে আসলে গোকুকে ঘুষি মারে আর ওকে সামলানোর টাইম না দিয়ে এক কিক মেরে দূরে পাঠিয়ে দেয়। সেটা গিয়ে দূরে পাথরের সাথে ধাক্কা খেয়ে মনে পড়ে থাকে। গোকু এবার বলে, আমি তোমাকে হেল্প করবো, শুধু তোমাকে হার মারা লাগবে। কিন্তু কেউ বাইরে আসছে না। কিন্তু তখনই দেখি যে ও বাইরে চলে আসে। আমরা দেখি ওই ছেলেটা কিছুই হয়নি। যেটা দেখে গোকু মনে মনে ভাবতে থাকে, আমি তো আমার সম্পূর্ণ পাওয়ার দিয়ে কিক মারছিলাম, তারপরে ওর কিছু হয়নি কেন? ওই ছেলেটা ভাবছিল আমি এরকম ছেলের সাথে কখনো দেখাই করিনি আজ পর্যন্ত। দুইজনই মনে মনে দুইজনের প্রশংসা করছিল আর চিন্তা করছিল এই ছেলেটাকে। এইদিকে আমরা ট্যাম্বেরিনকে দেখি, ও একে একে অনেক ফাইটারকে মেরে বেড়াচ্ছিল। এইবারও জ্যাকি চ্যান, টিএন আর ইয়ামচার পোস্টার পায় আর ওই দিকে সোজা চলে যায় আর ওদেরকে মারার জন্য চলে যায়। অন্য একদিকে আমরা দেখি যে মাস্টারশি বুলমার একটা সেফ জায়গাতে চলে আসছিল। মাস্টারশি তখন সবাইকে বলে, আমরা এই জায়গাতে সেফ আছি, কিন্তু তারপরও সাবধানে থাকবে সবাই। বুলমা উল্টো মাস্টারশিকে বলে, আপনারা অবশ্যই ওই কিং পিকোলার আগে সবগুলো ড্রাগন বলকে খুঁজে বের করবেন, না হলে ও পুরো দুনিয়াকে কন্ট্রোল করে ফেলবে। যেটা শুনে মাস্টারশি সায় দেয়। ওর চাচ্চকে বলে, তোমরা সাবধানে থেকো। তখন ইয়ামচা চিল্লা ওঠে আর বলে, আমিও যদি তোমাদের সাহায্য করতে পারতাম, কিন্তু আমার এই ভাঙা পায়ের জন্য আমি কিছুই করতে পারছি না। মাস্টারশি ইয়ামচাকে বলে, তুমি এখন আরাম করো আর নিজেকে হেল করো, কারণ আমরা যদি ফেল হয় সব দায়িত্ব তোমার উপরেই থাকবে। তখন তোমাকে একাই বাঁচাতে হবে এই পৃথিবীকে। যেটা শুনে ইয়ামচাও চমকে যায়। টিএন প্লেনে বসে যায়। তখনই লঞ্চ চিল্লা ওঠে, হে ইউ, আমার কথা মনোযোগ দিয়ে শুনো, আমি এটা একবারই বলবো। শুনো, তুমি যদি আমার কাছে ফিরে না আসো, ওই ডিমনরা তোমাকে মারার আগে আমি তোমাকে মেরে ফেলবো। যেটা শুনে আমাদের টিএন লজ্জা পেয়ে যায় আর বলে ওকে। তারপর মাস্টারশি চাওছু আর টিএন ওখান থেকে বেরিয়ে পড়ে। কচ্ছপটা বলে, আমার খুব খারাপ ফিলিং আসছে। উলং বলে, এই চুপ থাক, খারাপ চিন্তা করা বাদ দাও। তখন বুলমা ক্যাপসুল বের করে ওদের ঘরটা বের করে আর ওখানে ভিতরে চলে যায়। বুলমা বলে, আমাকে এখন ক্রায়ো চেম্বার বানাতে হবে ক্রিলেনের জন্য। এইদিকে আমরা আবার কিং পিকোলোকে দেখি। পিলাফরা কিং পিকোলোকে খুশি করার জন্য কি করতেছে তোমরা দেখো। মানে ওরা জীবজন্তুর অ্যাডাল্ট বুক দেখাচ্ছে। এই হারামদাদা পিলাফরা কি করবো, এইটা দেখে তো মায়ের নিতেও লজ্জা পেয়ে যায়। কি
কিন্তু কিং পিকোলো কোনো রেসপন্স নাই। মাই আর শু বলে দেখেন স্যার উনি কিছুই রেসপন্স করছে না, ওরা ভালোভাবে খেয়াল করে না, পিকোলো তো কিছুই করছে না। তখন ওর ছেলে আসে বলে যে ম্যাচটা এখন ঘুম পাড়ছে, উনি চোখ খোলা রাখেই ঘুম পারেন। পিলাপটা তখন তাকায় আর দেখতে পায় যে কিং পিকোলো ওইভাবে তাকায় আছে, যে এটা দেখতে ভয় পেয়ে যায় ওরা। এদিকে আমরা ওই আইল্যান্ডে দেখি যেখানে বুলমারা চলে আসছিল। বুলমা অবশেষে ক্রায়োজেনিক চেম্বার বানায় ফেলে ক্রিলেনের জন্য, যেখানে ক্রিলেনের বডি পচবে না। ইয়ামচা তখন ক্রিলেনকে ওর ভিতরে রেখে দেয় আর ওটা বন্ধ করে দেয়। সবাই তখন একটু হলেও খুশি হয়। তারপর ওরা ওইটাকে একটা ক্যাপসুল বানায় দেয়। কষ্টটা বলে আরে ওর কি হলো? ইয়ামচা বলে চিন্তা করো না, ও ঠিক থাকবে। ওরা তখন ওটাকে ড্রয়ারের ভিতরে রেখে দেয়। বাহ, অনেক সুন্দর টেকনোলজি। এইদিকে আমরা সিম্বলকে দেখি, ও আসলে ওই ছেলেটা ড্রাগন বলে ওখানেই যাচ্ছিল। এইদিকে ওই ছেলেটা গোকুকে জিজ্ঞাসা করে তুমি কি আসলে কও? গোকু তখন কয় আমার নাম হলো গোকু আর আমি কোনো চোর না। গোকু এবার জিজ্ঞাসা করে তোমার নাম কি? কিন্তু এই ছেলেটা জিবি চাকায় আর বলে আমি তোমাকে কেন বলবো। ওরা তখন আবারও লড়াই করতে শুরু করে। গোকু তখন খেয়াল করে আরে এটা তো এক স্টার ড্রাগন বল, তাই ও পিছনে সরে আসে। ওই ছেলেটা বলে কি হলো এখন? গোকু বলে ও আমি বুঝতে পারছি ওটা এক স্টারের ড্রাগন বল, আমার 4 স্টারের ড্রাগন বল না তো। আচ্ছা তুমি ওইটা কোথায় পাইছিলে? তখন ওই ছেলেটা বলে আমি এটা 3 বছর আগে পাইছিলাম, তারপর এটা আমি পরে বেড়াই। আচ্ছা এটার ব্যাপারে তুমি কি বলছো? গোকু এবার ওই ছেলেটার কাছে মাপ চায় ওকে সন্দেহ করার জন্য। ওই ছেলেটা বলে তুমি আমাকে ডিস্ট্রাক্ট করার জন্য ওই ডিমনের গল্প শুনাইছিলে, কিন্তু ওটা আমার বিশ্বাস হয়নি। এখন ও তো কথা না, তুমি আমাকে মাছ ধরে দিবা, আর না হলে তোমার খবর আছে। তখনই গোকু বলে ওই যে তোমার পিছনে কি? আমার মনে ও হচ্ছে ওই ডিমনটা। আমরা দেখি সিম্বল এখানে চলে আসে। গোকু তখন ভালো করে খেয়াল করে দেখে যে এটা ওই ট্যাম্বারিন না, এটা অন্যজন। সিম্বল তখন ওই ড্রাগন বলটা চায়। সিম্বল তখন বলে এই মুটকু ওই ড্রাগন বলটা আমাকে দে তাড়াতাড়ি। যেটা শুনে ওই ছেলেটা খেপে যায়। এটা শুনে গোকু বুঝতে পারে এইটা ওই ডেমনের সাথে কাজ করছে। গোকু চিল্লা ওঠে এই ইউ। সিম্বল তখন জিজ্ঞাসা করে এই মুটকু ওটা কি তোর বন্ধু? ওই ছেলেটা বলে না ওইটা আমার বন্ধু না। গোকু সামনে এসে অনেক ফানি হয়তো ওই ডিমনটাকে বলে তুমি কি এরকম ধরনের কোনো ডিমনকে চিনো? ওই ডিমনটা বলে এটা মনে হচ্ছে টেম্বারিনের মতো। গোকু বলে ও তাহলে তোমরা দুজন একসাথে কাজ করে? সিম্বল বলে হ্যাঁ। এই পিগি আমাকে তাড়াতাড়ি ওই ড্রাগন বলটা দিয়ে দে। যেটা শুনে ওই ছেলেটা রেগে যায় আর বলে একদমই না, আরে মনস্টার আমি তোকে কেন এই ড্রাগন বলটা দিব? যেটা শুনে সিম্বল খেপে যায় আর বলে ও আচ্ছা তাহলে এখন তোকে মেরেই আমি ড্রাগন বলটা নিয়ে যাব। ওই ছেলেটা বলে ও আচ্ছা আমি এখন দেখে নিচ্ছি। কিন্তু গোকু বলে না আমাকে ওকে দেখতে দাও। ওই ছেলেটা গোকুকে বলে নিজের সরকার তেল দাও। গোকু বলে না আমার বেস্ট ফ্রেন্ডের প্রতিশোধ আমি নিবই। ওই ছেলেটা বলে কিন্তু বলটা তো আমার গলায় আছে আর ও আমার থেকে চাচ্ছে, তাহলে প্রতিশোধ তো আমি নিব। এটা নিয়ে ওরা দুজনই ঝগড়া করতে শুরু করে। একটা সময় সিদ্ধান্ত আসে যে রক পেপার সিজারের মাধ্যমে নির্ণয় করবে। তখন ওরা রক পেপার সিজার হয় আর গোকু এখানে হেরে যায়। এইগুলো দেখে তো সিম্বলের মাথা খারাপ হচ্ছিল। ওরা তখন রক পেপার সিজার করে, কিন্তু দুজনেই একই জিনিস করতেছিল। যেটা দেখে তো সিম্বলের মাথা খারাপ হচ্ছিল। ও বলে তাড়াতাড়ি একজন এসে আমার সাথে ফাইট কর। ওরা আবার রক পেপার সিজার খেলতে শুরু করে। অবশেষে অনেকক্ষণ খেলার পরে ওই ছেলেটা জিতে যায়। গোকু তো এটা দেখে রেগে যাচ্ছিল, আমার জিতার দরকার ছিল। এই মুটকু ছেলেটাও সামনে যায়, যেটা দেখে তো সিম্বল বলে ও তুই আসছিস, তোকে আমি এখন দেখাচ্ছি মজা। ওই ছেলেটা তখন সিম্বলের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সিম্বল উপরে উঠে, কিন্তু সিম্বল লাফ মেরে ওকে এক ঘুষি মেরে দূরে পাঠিয়ে দেয়। সিম্বল বলে কি হলো এইটুকুতে ফাইটে গেল, এখনো তো অনেক বাকি আছে। ওই ছেলেটা উঠে দাঁড়ায় আর নিজের জামা কাপড় ছেড়ে বলে বুঝলাম না আজকে যার সাথে দেখা হচ্ছে সে এত স্ট্রং হচ্ছে কে? সিম্বল বলে ও আমি সারপ্রাইজ হয়েছি যে তুমি এখনো বেঁচে আছো। গোকু হাসছিল ওদের লড়াই দেখে, যেটা দেখে ওই ছেলেটা আরো খেপে যায়, আবার অ্যাটাক করতে চলে যায়। এবার ও এসে সিম্বলকে এক ঘুষি মারে আর বলে তোকে মায়ের এখন ভাজি করে খাবো। যেটা ছিল সিম্বল খুশি হয়ে যায় আর ওর হাতে এনার্জি জোগাতে শুরু করে। যেটা দেখে ওই ছেলেটা বুঝতেছিল নাকি, তখনই সিম্বল অ্যাটাক করে দেয়, কিন্তু ওই ছেলেটা বেঁচে যায়। বারবার অ্যাটাক করছিল কিন্তু বারবার বেঁচে যাচ্ছিল। ও বলে লাইটনিং ও এটা কিভাবে করতেছে, আমার মনে ও সত্যি ডিমন। গোকু বলে আমার কি সাহায্য লাগবে না তোমার? ওই ছেলেটা বলে না আমি ওকে ফিনিশ করতেছি, দাঁড়াও। এবার ওর তরলে হাত দেয় আর বলে আমি তোকে শেষ করছি। সিম্বলও রেডি হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর লাইটনিং অ্যাটাক করতে। আমরা দেখি যে ওই ছেলেটা দৌড়ে গিয়ে ওর তরল দিয়ে ওকে ফিনিশ করে দেয়, মানে সিম্বলকে একেবারে 2 ভাগ করে ফেলে। গোকু এটা দেখে সারপ্রাইজ হয়ে যায়। এই দিকে কিং পিকোলো লাফ মেরে ওঠে আর হাঁপাতে থাকে। তখন ওর চ্যালেঞ্জ জিজ্ঞেস করে ম্যাচটা কি হয়েছে? তখন কিং পিকোলো বলে সিম্বল ও মরে গেছে। তাহলে কি হচ্ছে? এই সিম্বলকে এই ছেলেটা মেরে ফেললো আর সামনে পর্বেই বা কি হতে যাচ্ছে? কিং পিকোলো কি ওর নতুন সৈন্য পাঠাবে? তো এটা দেখতে হলে তোমাদেরকে পরের এপিসোড অবশ্যই দেখতে হবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। তো দেখা হচ্ছে পরে পর্বে।